আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের বাংলা সাহিত্য ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা চর্যাপদ নিয়ে কথা বলবো। আজকে চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো বরাবরই আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোয় আসে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে আদি নিদর্শন। আদি নিদর্শন চর্যাপদকে আদি বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষায় লিখিত একমাত্র আদি নিদর্শন বলা হয়। এবং চর্যাপদ কেন আদি নিদর্শন বলা হচ্ছে? কারণ চর্যাপদের আগে বাংলা ভাষায় লিখিত কোনো নিদর্শন পাওয়া যায়নি, এজন্য চর্যাপদকেই আদি নিদর্শন বলা হয়ে থাকে। আচ্ছা, চর্যাপদের নাম চর্যাপদ এবং চর্য বিনিশ্চয় এটাও বলা হয়ে থাকে। চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যা শব্দের অর্থ আচরণ, আর পদ শব্দের অর্থ কবিতা। চর্য বিনিশ্চয়ে বা চর্যাপদে আমরা যদি দেখি কোনটি আচরণীয় বা কোনটি আচরণীয় নয়, এই বিষয়গুলো যে কবিতায় উঠে আসে সেই কবিতাগুলোকে বলা হচ্ছে চর্যাপদ। কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়, গত ক্লাসে আমরা বলেছিলাম আসলে চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলার উঠে আসা জনজীবনের চিত্রটাকেই আমরা আসলে ওই চর্যাপদের কবিতাগুলোর মধ্যে, মূলত কবিতা তো না, মূলত হচ্ছে এগুলো গান বা প্রার্থনা সঙ্গীত, এগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা এবার ক্লিয়ার হলো যে চর্যাপদটা আসলে কি। তো এরপর আসি চর্যাপদের ভাষায়। সাধারণত এই যে বিভাগগুলো আমি এখানে দেখাচ্ছি, এগুলো থেকেই আমরা কম্পিটিটিভ পরীক্ষাগুলোয় প্রশ্নগুলো পেয়ে থাকি। চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা বা এটিকে সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষাও বলা হয়ে থাকে। আলো আধারের ভাষা নামটি কেন নামকরণ করা হলো? আসলে চর্যাপদের যে লিখিত রূপটা, এই রূপটা কখনো দেখলে আসলে মনে হয় কি এটা কি বাংলা নাকি বাংলা নয়। লিপিটা একটু আজকের যে বাংলা লিপি সেই লিপি থেকে কিছুটা ভিন্ন, আবার তারই রূপান্তর হয়ে আজকে এই লিপিতে পৌঁছেছে বাংলা লিপি। তো সেজন্য যে লিপি বা ভাষা যেটাই হোক, লিপি থেকে তো শব্দ থেকে তো ভাষা এসেছে, যেটা লেখা হয়েছে সেটা শব্দ, সেটা থেকে তো কবিতা বাক্য তৈরি হচ্ছে, তারপর ভাষা এসেছে। তো সেই ভাষাটা কখনো বাংলা মনে হয়, কখনো মনে হয় না, এই জন্য বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন সান্ধ্য ভাষা বা আলো আধারীর ভাষা। এরপরে আমরা চর্যাপদের ছন্দে চলে যাই। পদগুলো কোন ছন্দে রচিত? সাধারণত এই চর্যাপদটি আসলে পদঝটিকা ছন্দে রচিত। এই পদঝটিকা ছন্দটি বর্তমানে নেই, এটির একটি রূপ আছে, সেটির নাম হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। তো বর্তমানে যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে চর্যাপদের ছন্দটাকে মাত্রাবৃত্ত ছন্দই মানে মাত্রাবৃত্ত ছন্দ হিসেবেই গণ্য করা হয়েছে। তো আর চর্যাপদের লাইনের সংখ্যা সাধারণত দেখা যায় 10টি। প্রত্যেকটি পদে 10টি করে লাইন থাকে। এবং চর্যাপদের প্রথম যে টিকাকার, সেই টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। তিনি সংস্কৃতে সর্বপ্রথম চর্যাপদের যে ব্যাখ্যা বা টিকা সেটি করেছিলেন সংস্কৃতে। ঠিক আছে, তো তাহলে আমরা জানলাম চর্যাপদের প্রথম যে টিকাকার তার নাম হচ্ছে মুনি দত্ত। সচরাচর এই প্রশ্নটা কিন্তু আমরা পাই। এরপরে চলে আসি আমরা হচ্ছে চর্যাপদের যে মোট পদ সংখ্যা এবং মোট কবির সংখ্যা। এখানে কতগুলো মতামত রয়েছে, আমি আবার একটু ভালো করে লিখছি। মোট পদ সংখ্যা এবং মোট কবির সংখ্যা
সংখ্যা, মোট পদ সংখ্যা এবং মোট কবির সংখ্যা। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দুটি নাম আমরা জানি আগে থেকে। তো একজন বলছেন, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে মোট পদের সংখ্যা 50টি এবং মোট কবির সংখ্যা 23 জন। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন না, চর্যাপদের আসল কবির আসল মানে পদের সংখ্যা হচ্ছে 51টি এবং কবির সংখ্যা 24টি। তো এই যে চর্যাপদের মোট পদ সংখ্যা এবং মোট কবির সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। তো কোনো কোনো বইয়ে এই শব্দটা ব্যবহার করা হয়, মতান্তরে 23 জন এবং অথবা 24 জন, এই কথাটা কিন্তু বলা হয়ে থাকে। তো এটার পিছনে কারণ রয়েছে, সেটা হচ্ছে এই যে লারি ডম্বি পা নামে একজন কবির উল্লেখ পাওয়া যায়, সেটা চর্যাপদের 11 অথবা 12। এই চর্যাপদ দুটোর মধ্যে তার নামের উল্লেখ থাকে, তার নামটা পাওয়া যায় যে তিনি একজন কবি, কিন্তু আসলে চর্যাপদে লারি ডম্বি পার কোনো পদ পাওয়া যায়নি। এটা একটা কনফিউশনের জায়গা। তো এই জন্য এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করছেন লারি ডম্বি পাকে নিয়ে পদকর্তা 24 জন এবং তার একটি পদ আছে, সেজন্য এখানে মোট পদের সংখ্যা 51টি। আর সেই মতান্তরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে আসলে পদ যেহেতু পাওয়া, মানে লারি ডম্বি পার কোনো পদ পাওয়া যায়নি বা হচ্ছে পদে আমরা দেখতে পাচ্ছি না, সেজন্য মোট পদ হচ্ছে 50টি এবং পদকর্তা 23 জন। আচ্ছা, এরপরে আমরা আসি নষ্ট কিছু পদ নষ্ট হয়ে গিয়েছিল, সাধারণত বইগুলোতে থাকে, যেমন নষ্ট বা পাওয়া যায়নি বা পদগুলো ছিল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যেমন হচ্ছে 23 নাম্বার 24, 25 আর 48 নাম্বার, এই 3টি পদ পাওয়া যায়নি বা নষ্ট হয়ে গেছে বা লেখাগুলো বোঝা যায়নি, এমন কিছু একটা। তো এর মধ্যে 24 নাম্বার পদের পদকর্তা আমি বলে দিচ্ছি কান্নপা এবং 25 নাম্বার পদের পদকর্তা তন্ত্রীপা এবং 48 নাম্বার পদের পদকর্তা কুকুরিপা। এই কুকুরিপা একমাত্র চর্যাপদের বলা হয়ে থাকে, চর্যাপদের এমন একটা প্রশ্ন আমরা পাই, একমাত্র মহিলা কবিকে বলা হয়ে থাকে কুকুরিপা হচ্ছে চর্যাপদের একমাত্র মহিলা কবি। 23 নম্বর যে পদটা, একটা মাত্র পদ আছে, যে পদটা আসলে মোট পদের লাইন তো 10টার মধ্যে একটা মাত্র পদ আছে 23 নম্বর পদের প্রথম 6টি লাইন পাওয়া যায়, প্রথম 6 লাইন পাওয়া গিয়েছে এবং পরের 4 লাইন পাওয়া যায়নি। এজন্য একটা হিসাব আমরা একটু বুঝতে আমাদের সমস্যা হয়, আমি সেটা আজকে এখন একটু ক্লিয়ার করছি। আমাদের যে বাজারে প্রচলিত বইগুলো আছে সেখানে কিন্তু মোট পদের সংখ্যা বলা হয় 46.5টি। কিভাবে 46.5টি? যদি আমরা ধরি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যদি আমরা পদের সংখ্যা 51টি ধরি, তাহলে তাদের এই মানে বাজারে প্রচলিত বইগুলোর যে সংখ্যা সেটা হচ্ছে একটি পদ, মানে যে লারি ডম্বি পদ তারটা পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে হলো 50টি এবং 3টি পদ নষ্ট হয়ে গিয়েছে, তাহলে হলো 47টি এবং একটি পদের অর্ধেক পাওয়া গিয়েছে, অর্ধেক পাওয়া যায়নি, তাহলে হলো 46.5টি। এই যে একটা হিসাব আমরা দেখতে পাই যে মোট তাহলে পদ হচ্ছে 46.5টি। এরপরে আমরা আসবো আরো হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ, যে বাঙালি এই চর্যাপদে বাঙালি কবি কয়জন? মোট 3 জন। বাঙালি কবি মোট 3 জন, লুইপা, বসুকোপা আর সবরপা।
লুইপা, ভুসুকুপা, আর একজন হচ্ছে সবরপা। এখান থেকে আমরা একটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে একটা না দুটো প্রশ্ন। এই লুইপাকে বলা হয় চর্যাপদের আদি কবি। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন পেলাম, চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা, লুইপা। এবং ভুসুকুপা যে আছে, তিনি সরাসরি তার একটা পদেই, তার একটা গানে কবিতায় সরাসরি বলেছেন, আজি ভুসুকু বঙালি হইল। তো সরাসরি ভাবে এই লাইনটা আমরা পাই যে তিনি নিজেকে বাঙালি বলে অভিহিত করেছেন। আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাই, চর্যাপদে প্রবাদের সংখ্যা কতটি? চর্যাপদে এ পর্যন্ত মোট প্রবাদের সংখ্যা হচ্ছে 6টি। চর্যাপদ নিয়ে সংক্ষেপে এই ছিল গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো, মানে মূল যে চর্যাপদ যে বইটা, সেই বই থেকে যে প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে আমি সেগুলো নিয়ে আজকে এখানে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। পরবর্তী ক্লাসে আমরা মধ্যযুগ, আধুনিক যুগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।